আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য কি ছিল আমার অপরাধ গল্পের পার্ট 5। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটিতে সবাই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। পরের দিন আঙ্কেল বলল কলেজে তিনি ভর্তির ব্যাপারে কথা বলেছেন আর ওনারা বলেছেন আগের কলেজের ছাড়পত্র লাগবে। এই জন্য আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি আমার গ্রামের দিকে চললাম। বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আমাদের গ্রামের বাস স্ট্যান্ডে পৌঁছাতে দুপুর 12টা বেজে গেল। আমাকে যাতে কেউ না চেনে তাই আমি মুখে মাস্ক পরে নিলাম, তাই কেউ আমাকে চিনতেও পারলো না। আমি অফিসের রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব, তখনই লাবণ্যকে দেখলাম দূরে তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে ভালোই আছে। আমি আর না তাকিয়ে সেইখান থেকে চলে আসলাম। আবার টিকিট কেটে নিলাম। যখনই বাসে উঠলাম তখন দেখতে পেলাম আম্মু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে। আম্মুকে দেখে আমার চোখে পানির জল চলে আসলো। মনে হচ্ছে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু তার কোনো সুযোগ নেই। তাদের কাছে আমি অপরাধী, আর আমি কিভাবে যাব তাদের কাছে? তখন বাস ছেড়ে দিল। আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। তারপর বাসের ড্রাইভার ঘুম থেকে ডেকে তুললো আর বলল, আপনার গন্তব্যে এসে গেছি। অনেক রাত হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খুব মন খারাপ লাগছে। মায়ের কথা খুব মনে পড়ছে। আমাকে কত আদর করতো। পরিবারের সব থেকে আদরে ছিলাম, তাই কষ্টটা একটু বেশিই লাগছে। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসছে। তাই আর কি করার, ও তো কলেজে যেতে পারবে না। তাই আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে গিয়ে ভর্তি হলাম। আমি তো আর জানি না আমাদের ক্লাস কই, তাই খুঁজতেছিলাম। তখন দেখি ওইখানে লাখিও কলেজে এসেছে। আমি ওর কাছে গেলাম আর বললাম, কেমন আছো? লাকি বলল, আমি ভালো আছি। অনন্যা কই? ওকে তো দেখছি না। সাজিদ বলল, আর ওর শরীর খারাপ, তাই আজকে আসেনি। লাকি বলল, কি হয়েছে ওর? সাজিদ বলল, হালকা জ্বর আসছে। লাকি বলল, ও আচ্ছা। সাজিদ তখন বলল, আমাদের ক্লাসরুম কই? আমি তো খুঁজে পাচ্ছি না। লাকি বলল, আমার সাথে চলো। তারপর আমি আর লাকি ক্লাসরুমে চলে গেলাম। লাকি ওর জায়গায় চলে গেল আর আমি পেছনে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে একজন ছেলে এসে আমার পাশে বসলো আর আমাকে বলল, আমি রাহাত, তোমার নাম কি? তখন আমি বললাম, আমার নাম সাজিদ। রাহাত বলল, আমরা কি বন্ধু হতে পারি? সাজিদ তখন বলল, অবশ্যই, কিন্তু তুই করে বলতে হবে। রাহাত বলল, ঠিক আছে, চলো আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। তারপর রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল। তখন আমি বললাম, হাই, আমি সাজিদ। তখন একে একে সবাই পরিচয় দিতে লাগলো। আমি মেহেদি, আমি হাসিব, আমি সারা আর আমি রিতা। ওদের সাথে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো, তাই আমরা ক্লাসে চলে গেলাম। যথারীতি মতো ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম। বাসা 10 মিনিটের পর তাই হেঁটে আসছিলাম। তখন দেখলাম একজন লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কিন্তু বরাবরের মতো এখনও দেখি কেউ এগিয়ে আসছে না। কিন্তু আমার এসব সহ্য হয় না। মানুষের বিপদ দেখলে আমি অবশ্য এগিয়ে যাব। হাসপাতালে নেওয়ার লোক নেই। এদেশের মানুষ শুধু অন্যের বিপদ দেখতে পারে, সাহায্য করতে পারে না। তারপর একটা আমি সিএনজি দাঁড় করিয়ে লোকটিকে সিএনজিতে তুললাম। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম। ওনার জ্ঞান ছিল না, তাই আমি নার্সকে ডেকে একটা বেডে শুয়ে দিলাম আর ডাক্তার এসে ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আর আমার কাছে ওনার মোবাইলটা আমাকে দিয়ে বলল 2 লক্ষ টাকা জমা দিতে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই, কি করব বুঝতেছি না। তখনই দেখলাম ওনার মোবাইলে একটা নাম্বার থেকে কল আসছে। তখনই আমি ফোনটা রিসিভ করলাম। মেয়েলি কণ্ঠ, মনে হয় ওনার স্ত্রী হবে। তাই আমি সব ঘটনা বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম। 20 মিনিট পরে মহিলাটি আসলো। আমি ওনাকে বললাম যে ডাক্তারের টাকা জমা দিতে বলেছে, কিন্তু আমার কাছে এত টাকা নেই। তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন। আচ্ছা, আপনাদেরকে ওনাদের পরিচয় দিয়ে নিই। যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন এই দেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী, আর মহিলাটি হলেন ইয়াসমিন চৌধুরী। আর ওনাদের 5 বছরের একটা বাচ্চা আছে, তার নাম মাহি। পরিচয় পূর্ব শেষ হলে চলেন আবার গল্পে ফিরে যাই। ইয়াসমিন চৌধুরী কান্না করেছিলেন। তার কিছুক্ষণ পর ডাক্তার আসলেন এবং বললেন রোগীকে ঠিক সময় আনার জন্য বেঁচে গেছেন। ইয়াসমিন চৌধুরী বলল, আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? ডাক্তার বলল, বেডে শিফট করার পরে দেখা করতে পারবেন। ইয়াসমিন চৌধুরী বলল, ধন্যবাদ ডাক্তার। ডাক্তার তখন বলল, ধন্যবাদ উপরওয়ালাকে দিন, আমি তো উসিলা মাত্র। আচ্ছা ঠিক আছে, আমি আসি।
কিছুক্ষণ পরে ওনাকে বেডে শিফট করা হলো। তখন আমরা তিনজন গেলাম। রায়হান চৌধুরী বলল, তুমি কই থাকো? সাজিদ তখন বলল, এক আঙ্কেলের ওইখানে থাকি। রায়হান চৌধুরী বলল, ও আচ্ছা। সাজিদ বলল, আচ্ছা আমি তাহলে যাই এখন। যখনই চলে যাব রায়হান চৌধুরী বলল, আচ্ছা দাঁড়াও, আর শোনো, কার্ডটা রেখো, কোনো সমস্যা হলে আমার কাছে এসো। আমি ওনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? তারপর আমি আজকের ঘটে যাওয়া সব ঘটনা আঙ্কেলকে বললাম। তারপর আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসলাম। দেখলাম অনন্যাও আছে। আমি ওকে বললাম, শরীর ঠিক আছে? অনন্যা বলল, অনেকটা সুস্থ এখন। তারপর আর কোনো কথা না বলে খেয়ে উঠলাম। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। অনন্যা অসুস্থ থাকায় আজকে আর ছাদে গেলাম না, তাই রুমে বসে ফ্রি ফায়ার গেমস খেলা শুরু করলাম। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 11টা বেজে গেল। তারপর খাওয়ার জন্য গেলাম। খাবার শেষে আমি আমার রুমে চলে আসি। রুমে এসে মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। কারোর সাথে যেন কথা না হয় সেজন্য নতুন অ্যাকাউন্ট খুলেছি। আগের আইডিটি ডিএক্টিভ করে দিয়েছি। কিছুক্ষণ ফেসবুক চালালাম। তারপর বের হয়ে ভাবতে থাকলাম, আমাকে অনেক বড় হতে হবে, কিন্তু কি কারণে? এই চিন্তা না হয় পরেই হবে। ঠিক তখনই অনন্যা আমার রুমে আসলো আর আমাকে বলল, একটা কথা আছে। সাজিদ বলল, কি কথা? অনন্যা তখন বলল, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, কালকে তুমি আমার জন্য ফুচকা নিয়ে আসবা। সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই কথা বলে ও রুমে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করতে লাগলাম। তখনই অনন্যা আসলো। অনন্যা এসে বলল, আমার ভালো লাগছে, আমিও কলেজে যাব। তারপর আর কি, আমি আর অনন্যা নাস্তা করলাম। নাস্তা শেষ করে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কিছুক্ষণ পরে কলেজে চলে আসলাম। আমি অনন্যা লাকি একই জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখনই আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলোও আসলো। অনন্যা এই দেখে বলল, একদিনে এত বন্ধু? আচ্ছা বাদ দাও। সাজিদ তখন বলল, আচ্ছা রাহাত, তোর জিএফ নাই? রাহাত বলল, নাই। তখনই মেহেদি বলে উঠলো, একদম মিথ্যা বলবি না, তাহলে সাইমাকে? রাহাত বলল, ওই একদম বলবি না, আসলে সাইমা হলো লাকির খালাতো বোন, আজকে কলেজে আসে নাই। এই কথা শুনে লাকি বলে উঠল, এত কিছু হয়ে গেল আর আমি জানি না? তখন রাহাত বলল, আসলে আমি ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে কিনা আমি জানি না, আর ওর বিএফ আছে কিনা তাও জানি না। লাকি বলল, আচ্ছা চিন্তা করিস না, আসলে ওর বিএফ নাই, আমি সব ঠিক করে দিব। রাহাত বলল, সত্যি? লাকি তখন বলল, তবে একটা শর্ত আছে। রাহাত বলল, কি শর্ত? লাকি তখন বলল, আজকে আমাদেরকে ট্রিট দিতে হবে। রাহাত তখন বলল, আচ্ছা ঠিক আছে, পরে দেব। সবাই তখন বললাম, না না, তাহলে হবে না, আজকেই ট্রিট দিতে হবে, আর যদি আজকে না দিস তাহলে সাইমাকেও পাবি না। এই কথা শুনে রাহাত বলল, এই নামে নেই, কখন ট্রিট লাগবে সেটা বল। তখন সাজিদ বলে উঠল, আচ্ছা চল, আজকে ক্লাস করব না, আজকে তুই ট্রিট দিবি। রাহাত বলল, ওই তোরা কি আমার বন্ধু নাকি শত্রু? তখন আমরা বললাম, আমরা দুইটাই। তারপর আমরা আজকে ক্লাস আর করলাম না, না করে একটা রেস্টুরেন্টে গেলাম আর ইচ্ছে মতো খেলাম। আর বিল আসলো 1570 টাকা। বেচারা রাহাত একেবারে ফকির হয়ে গেল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলল, আমারও একদিন আসবে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে যে যার যার মতো চলে যাচ্ছে। আমি আর অনন্যা একসাথে আসছিলাম। তখন আমার মনে পড়লো ও কালকে রাত্রে ফুচকা খাওয়ার কথা বলছিল, তাই অনন্যাকে নিয়ে চলে গেলাম ফুচকার দোকানে। অনন্যা বলে উঠল, আমি তোমাকে কালকে বলেছিলাম, এখনো তোমার মনে আছে? সাজিদ তখন বলল, হ্যাঁ, কেন মনে থাকবে না। আচ্ছা চলো তাড়াতাড়ি ফুচকা খেয়ে নাও, আবার বাসায় যেতে হবে, না হয় দেরি হয়ে যাবে। তারপর ফুচকা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে একটা ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি ওকে পিছন থেকে ধরি। যখনই মারতে যাব ছেলেটার চেহারা দেখে খুব মায়া লাগে। ছেলেটা বলে উঠল, ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাবা নাই, মা অন্যের বাড়িতে কাজ করতো, কিন্তু তাও অসুস্থ, আর আমিও কিছু খাইনি, তাই এই কাজ করতে এসেছিলাম, প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন। দেখে মনে হচ্ছে ছেলেটার বয়স অনুমানিক 16 হবে। তারপর আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ছেলেটা বলল, আমার নাম নাইম, প্লিজ ভাই আমাকে মারবেন না। তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দিই আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই, তাকে কিছু খাবার খাইয়ে দিই আর কিছু খাবার নিয়ে আসলাম।
আর বাইরে এসে আমার কাছে থাকা 500 টাকার কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম এটা বিক্রি করে তোমার আরও লাভ হবে। ওই টাকাগুলো দিয়ে তুমি তোমার মায়ের জন্য কিছু ওষুধ নিও, আর বাকি টাকা দিয়ে তুমি আবার কিছু বিক্রি করো। নাইম তখন বলল, ভাই আপনার মন অনেক ভালো, আল্লাহ আপনার জন্য সহায় হোক, আর আমি বাসায় গিয়ে মাকে আপনার কথা বলবো। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম, কিন্তু ওর কথা শুনে আমার মায়ের কথা খুব মনে পড়লো। অজান্তে চোখের কোণায় পানি চলে আসলো আর পানি পড়তে লাগলো। কান্না করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে আসলাম। খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকালে অনন্যা আসলো। অনন্যা এসে আমাকে ডাকলো, এসে বললো ছাদে যাব, তাই আমিও ছাদে গেলাম। তখনই অনন্যা বলে উঠলো, আচ্ছা ওই ছেলেটার কি করলে? আমি ওই ছেলেটার সাথে কি কি করেছি তা বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। এইদিকে অনন্যা মনে মনে ভাবছে, আমি যতই তারে দেখি মায়ায় পড়ে যাচ্ছি। অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে, কিন্তু আমার ওকে ভালো লাগে কেন? আমি কি ওকে ভালোবাসি? না না, আমরা তো শুধু বন্ধুর মতো। সাজিদ তখন বলল, চুপ হয়ে আছো কেন? অনন্যা বলল, না কিছু না, এমনি। সাজিদ বলল, ও তাই বলো? অনন্যা বলল, আচ্ছা একটা কথা বলবো? সাজিদ তখন বলল, হ্যাঁ, এতে অনুমতি নেওয়ার কি আছে? অনন্যা বলল, তোমার কেমন মেয়ে পছন্দ? সাজিদ তো ওর কথা শুনে এক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। অনন্যা বলল, বলো না কেন, কিছু তো বলো। সাজিদ তখন বলল, হঠাৎ এমন প্রশ্ন কেন? অনন্যা বলল, আরে এমনিতে বলো। সাজিদ তখন বলল, এখন কিছু নাই, আর আমি আর কোনো মায়ায় পড়তে চাই না। অনন্যা বলল, আচ্ছা বলা লাগবে না। অনন্যা তখন মনে মনে বলল, এভাবে এখন না বললেও হতো। আর এভাবেই আমাদের সন্ধ্যাটা কেটে গেল। তারপর পরের দিন সকালে আমি আর অনন্যা একসাথে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সবাই বসে আছে আমাদের জন্য, তাই আড্ডা দিচ্ছিলাম। দেখলাম কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে উত্তপ্ত করছে, তাই আমরা ওদের কাছে গেলাম। ওইখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক, কারণ মেয়েটা হচ্ছে। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি নেক্সট পার্ট চান তাহলে তাড়াতাড়ি কমেন্ট করুন। আমি ভিডিওটি আরও বড় দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের জন্য পারলাম না। আমাদের এদিকে প্রচুর বৃষ্টি। তো যারা এখনও চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। গাইজ, আমি একটা ফেসবুক পেজ খুলেছি, ওই পেজটাতে সবাই এখনই গিয়ে ফলো করে দিবেন। আর ডিসক্রিপশানে আরেকটা আইডি দিচ্ছি, সেটা হচ্ছে আমার একটা ভাই। তো সবাই একটু দেখে আসবেন। আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।